ধন্যবাদ। জনাব তারেক রহমান সাহেবের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যে ইন্টারন্যাশনাল মিডিয়া বলেন এবং সবচেয়ে গ্রহণযোগ্য মিডিয়া বিবিসিতে যে সাক্ষাৎকারটা দিয়েছেন প্রায় 44 মিনিটসের মধ্যে। তো আজকে টকশোতে আসবো বিদায় এই আপনার একটা প্রজেক্টও ছিল, এই জন্য সময় করে শোনার চেষ্টা করেছি, লাস্টে কিছুটা মিস করেছি। যে কথাগুলো যে প্রশ্নগুলো আপনি করেছেন সে প্রশ্নগুলো এসেছে ওনার টোটাল বক্তব্যের মধ্যে যে জিনিসটি এসেছেন উনি সবাইকে নিয়ে বাংলাদেশটাকে করতে চান। এবং আরেকটি বক্তৃতা আরেকটি কথা পয়েন্ট অত্যন্ত সুন্দর লেগেছে। আমরা অনেক সময় ক্ষমতার কারণে আপনি লক্ষ্য করেছেন যে পূজা আর রোজা এক করে ফেলছে, কৃষ্ণ বিষ্ণু মোহাম্মদ ঈসা সব এক এখন। কিন্তু উনি কিন্তু একটা কথা বলেছেন যে আমি আমার ভাইকে রেখে এসেছিলাম, আমার মাকে সুস্থ রেখে এসেছিলাম, আমার স্মৃতিময় বাড়ি রেখে এসেছিলাম, সেগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে। আমি ক্ষমতায় যদি জনগণের চাই নিশ্চিত বলতে এটা বলে নাই, বলছে যে জনগণ হচ্ছে বেস্ট বিচারক, তারা আমাকে যদি ক্ষমতায় বসায়। কিন্তু বিএনপি যে 17 বছর সংগ্রাম করেছে এর আগেও ক্ষমতায় ছিল এবং সমস্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সে অত্যন্ত আশাবাদী যে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু নিশ্চিত আসবে এই নিশ্চিত শব্দটা বলেছে উনি ফিনান্সিয়াল টাইমসে আরেকটা সাক্ষাৎকারে। আরেকটা না, কিন্তু বিবিসি এখানে নিশ্চিত আমি শুনি নাই, যেহেতু আমি নিশ্চিত আপনাকে শুনি নাই। হ্যাঁ, সেখানে আমি তো আপনার কথার সাথে এগ্রি করলে ওনার বক্তৃতাটাকে আসলে করা হবে, ম্যানিপুলেট করা হবে। একটা রাজনীতিবিদ কখনো নিশ্চিত শব্দটা ব্যবহার করতে পারে না, কারণ আমরা আইনজীবীরাও কখনো নিশ্চিত ব্যবহার করতে পারি না যে আমি মামলা জিতবো, কারণ মামলাটা থাকে জজ সাহেবের কাছে। আমরা দুই পক্ষ যেমন উপস্থাপন করবো, আমরা অনেক সময় বুঝি যে আকাশের কালার যেমন চেঞ্জ হয় সে জজের মাইন্ডও চেঞ্জ হতে পারে সেকেন্ডে মামলার ফ্যাক্ট, তারপরে ল, ইভেন কি লয়ার উপস্থাপন, সেই রকম জনগণ ডিপেন্ড করে। যেমন বিএনপিকে এই জিনিসটা বুঝতে হবে। আমি এই তারেক রহমান সাহেবের সাথে 100% একমত পোষণ করি যে এই যে 71-এর পরে আপনার 75 পর্যন্ত সমস্ত ইউনিভার্সিটি কলেজগুলো জাসদ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন এরা ক্ষমতায় ছিল। ছাত্রলীগের অবস্থার কোনো জায়গায় ছিল না, যতটুকু ছিল জোর জোর আবেগ ছিল। কিন্তু তার মানে কিন্তু জাসদ ক্ষমতায় আসে নাই, বামপন্থীরা ক্ষমতায় আসে নাই। সেরকম ছাত্ররা যে সবখানে জয় লাভ করবে বিদায় যে জামাত ইসলামী ক্ষমতা আসবে এটা বলা যাবে না। জামাত ইসলাম একটা ক্যাডার ভিত্তিক সংগঠন। জামাত ইসলামের অনেক সুবিধার মধ্যে অনেক অসুবিধা আছে। ওনারা যেমন ইউনাইটেড, নিজেদের মধ্যে একটা তাদের আত্মমর্যাদা আত্মবিশ্বাস আছে, সেমন আবার জনগণের বিরুদ্ধে বিপরীতে আছে। কারণ জামাতের অনেক বন্ধুদেরকে আমি বলি, টকশোর মাধ্যমে বলি, জামাতের একটা কর্মী একটা জামাতের আরেকটা কর্মীর দোকান ছাড়া মাল কিনে না, কিন্তু ওই যে আবার যে কিনলো না যে লোকটার কাছ থেকে, উনি কিন্তু তার শত্রু হয়ে গেল। তো ম্যাস পিপলকে নিয়ে চলার এই রাজনীতির প্রতি মুহূর্তে বাতাসে চেঞ্জ হয়। অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি ডাকসু ইলেকশনটা অত্যন্ত বড় একটা প্রতিফলন ঘটিয়েছে যে এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, আমাদের হাসিনুর ভাইয়ের সাথে আমার অনেক কিছুই বিতর্ক হবে। তারপরে একটা জিনিস হাসিনুর ভাই অ্যাডমিট করবে যে এই পতিত পলায়ন সরকারের বিরুদ্ধে আমি ওনার সাথে টকশোতে একত্রিত হয়ে বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি ওই সরকারের আমলে। তারপরে যেটা সত্য সেটাকে বলতে হবে। তখন দেখা গেল যে এক বছরে, আমি 17 বছরের সাথে কম্পেয়ার করব না, 17 বছরে একটি ফ্যাসিস্ট সরকার জোরপূর্বক ভাবে অন্যায় অত্যাচার করে এবং শেষ মুহূর্তে খুনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। এখন সেখান থেকে বেরিয়ে আসার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে জনকল্যাণমূলক কাজ এবং আইন শৃঙ্খলার নিশ্চয়তা দেওয়া। কিন্তু পৃথিবীতে একমাত্র গভর্নমেন্ট সেটা ডক্টর ইউনূস সাহেবের গভর্নমেন্ট, যারা ইচ্ছাকৃতভাবে তারা এই দেশে সন্ত্রাস এবং আইন বহির্ভূত অন্যায় করার জন্য মানুষকে স্বীকৃতি দিয়েছে। এখানে যদি উনি স্ট্রিক্টলি অ্যাপ্লাই করতেন তাহলে ফ্যাসিস্ট অনেক দূরে চলে যেত। ফ্যাসিস্টের সাথে যদি দাঁড়িপাল্লায় দুটাকে একই কাতারে যায়, জনগণ কোনটা সিলেক্ট করবে? অতীতকে নর্মালি তারা বেছে নেবে। এখানে আমাদের সুলাইমান সাহেব হোসেন অনেক অভিজ্ঞ লোক। আমরা জনগণকে সন্তুষ্ট করার চিত্তে রাজনীতি করতে হবে, যারা তাদের সমর্থন, তারা যেহেতু তারেক রহমান সাহেব বারবার বলছে জনগণ দেশের মালিক, সেই তাদের মালিকানা বুঝিয়ে দিতে হবে। সেই মালিক শিক্ষিত, অশিক্ষিত, অজ্ঞ, পাগল যাই হোক না কেন, তাকে যদি আপনি বশ করতে চান, তাকে প্রথম আইন শৃঙ্খলাকে নিশ্চিত করতে হবে, তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শান্তিতে বসে। আমরা এটা সবাই ভুলে যাই। আমি আপনার টকশোর মাধ্যমে বিভিন্ন টকশোতে বলি যে আপনারা যদি জামাত, বিএনপি, এনসিপি এবং যারা সম্মিলিত দল তারা যদি আপনারা নিজেরা স্প্লিটেড হয়ে যান, আপনারা নিশ্চিত হেরে যাবেন। কারণ এই ইউনূস সরকার ভালো কিছু দিতে পারেন নাই। এই সমন্বয়করা গতকালকেও দেখলাম চাঁদাবাজি চিটাগাঙ্গে ধরা খেয়েছে। এই উপদেষ্টারা যে স্টুডেন্ট উপদেষ্টা, তাদের পিএসরা আমার বয়সের চেয়ে অনেক কম, আপনার সুলাইমান সাহেবের নাতির বয়সের চেয়ে কম, আমাদের বীরপতি হাসিনুর সাহেবের ছেলের বয়সের চেয়ে কম।
তাদের পিএসরা কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, কেন আপনি তাদেরকে আইনের সম্মুখীন করতে পারলেন না? এর জন্যই তো ওই ফ্যাসিস্ট আবার মাথাচাড়া দিয়ে উঠছে। জনগণ যারা সাধারণ মানুষ তারা তো এই প্রশ্নগুলো উত্তর চাচ্ছে, আপনি দিতে পারছেন না। তার মানে কি আপনি সাধারণ মানুষকে দুষ্ণতা লাভ হবে না, অন দ্য কন্ট্রারি তাদেরকে সমর্থন করতেছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই ফ্যাসিস্টের তো বিশাল বড় একটা সমর্থন আছে, এটাকে আপনি ভুলে গেলে চলবে না। যেমন শেখ হাসিনা যেটা বলে গেছিল জামাতরে বঙ্গোপসাগরে ফেলে দিবে, ফেলে দিতে পেরেছে? ফেলে দিতে পারে নাই। তারা কিন্তু যত বেশি অত্যাচার করেছে, যত বেশি তাদেরকে গম করেছে, তত বেশি তারা সংগঠিত হয়েছে এবং তারা মনে করেছে তাদের আর কোনো অল্টারনেটিভ নাই। সেই রকম আপনি আওয়ামী লীগের নেতা কর্মীর উপরে যত অত্যাচার অন্যায় করবেন তারা সংগঠিত হবে। একটা ওই আছে যারা তারেক রহমান সাহেব বলেছেন, কি বলেছেন, যে যারা অন্যায় অত্যাচার করেছে আমি আইনের মাধ্যমে বিচারের মাধ্যমে তাদের বিচারের সম্মুখীন করব। আপনি আইন কেন সৃষ্টি হয়েছে? পৃথিবীর আদি থেকে অদ্যবধি পর্যন্ত কোনো না কোনো আইন ছিল। তো আপনি যখন আইনের মাধ্যমে কাউকে বিচার করবেন তখন ওইটা মিনিমাইজ হয়ে যাবে। আপনারা আজকে 12 মাসের উপরে 14 মাস ক্ষমতায়, একটা কোশ্চেনের উত্তর আপনারা কেউ দিতে পারবেন না। খালি ফ্যাসিস্ট আপনি বিচারের কথা বলতেছে। জনগণ এখন বিরক্ত হয়ে গেছে। কেন? বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু যে অন্যায়, শেখ হাসিনা ক্ষমতায় থেকে যেটা সবচেয়ে বেশি অন্যায় করেছে সেটা হলো দুর্নীতি। আমার এই দেশের টাকা, এই গরিব মানুষের টাকা, এদেশের খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকা, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে লক্ষ কোটি কোটি টাকা, এগুলো দেখিয়ে টাকাগুলো পাচার করে সে তার বোন বলেন, সে তার ভাই বলেন, সে তার বংশের লোক বলেন, সে তার সন্তান বলেন, এগুলো লুটপাট করে নিয়ে গেছে। আর এদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে কে? সবচেয়ে বড় কোলাবরেটর কে? এদেশের আমলা, এদেশের পুলিশের বড় বড় কর্মকর্তা, যারা এসপি লেভেল থেকে উপরে যারা আছে, যাদের হুকুমে গম হয়েছে, যাদের হুকুমে ক্রস ফায়ার হয়েছে, আপনি তাদের কয়জনকে বিচারের সম্মুখীন করেছেন? আপনাকে একটা কথা বলি, একটা দুর্নীতির মামলায় আমি আপনাকে বলি, একটা দুর্নীতির মামলায় কাকে অ্যারেস্ট করে এই বিচারের সম্মুখীন করেছেন? দুর্নীতির মামলা বিচারের জন্য তো আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল লাগে না, কারণ আমি দুর্নীতি করেছি, আমার ব্যাংকের মাধ্যমে টাকা এসেছে, আমি টাকা বিদেশে পাচার করেছি, স্পষ্ট ক্লিয়ার কিভাবে মানি লন্ডারিং করেছি। আমি দুর্নীতি করেছি, আমার যেখানে থাকার কথা 50,000 টাকা, সেখানে আমি 5 কোটি টাকাতে আমি একটা বাড়ি করেছি। বাড়ির যদি ইটও গুনে গুনে আপনি হিসাব করেন, এই 5 কোটি টাকার জায়গায় আপনি 2.5 কোটি টাকা পেয়ে যাবেন। আপনার সন্তানদেরকে লেখাপড়া করাচ্ছেন, কোনো অন্যায় না, কিন্তু আপনি অন্যায় করে তাকে যেখানে একটা সাধারণ স্কুলে কলেজে পড়ানো, এখনো বাংলাদেশে এই সময়তে শেখ হাসিনা সমস্ত এডুকেশন ধ্বংস করছে। তারপর আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি আমার চ্যালেঞ্জের প্রতিবাদ করেন, উত্তর দেন। এখনো জেলা স্কুলগুলো সবচেয়ে ভালো স্কুল, এখনো ক্যাডেট কলেজগুলো সবচেয়ে ভালো কলেজ। আপনার যেসব ঘোষ দুর্নীতিবাদ, যেসব আমলা, যেসব কর্মকর্তা, যেসব বিজনেসম্যান, যেসব কন্ট্রাক্টর, সবচেয়ে বেশি দুর্নীতি হয়ে গেল ইঞ্জিনিয়ারিং সিস্টেমে। তাদের সন্তানদের যে বড় বড় মিডিয়ায় পড়েছে লক্ষ লক্ষ টাকা বাংলাদেশের টিউশন ফিস, যেটা শুনলে মাথা ঘুরিয়ে যায়, যে এখানে নাকি আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল 3.5 লক্ষ টাকা নাকি পার মান্থ তাদের বেতন। এখানে আরেকটা দেখলাম উত্তর আপনার ভালো কথা হয়েছে, যেখানে ভর্তি করতে লাগে কোটি টাকা ডোনেশন। এই যে টাকাগুলো কোথায় থেকে আসছে? এদের ভর্তি করতে, লেখাপড়া করতে অসুবিধা নাই। এখানে একটা ট্যাক্সিং সিস্টেম আছে, আপনি যত কিছু ইনকাম করেন না কেন, বলে ট্যাক্স কেন? কারণ আমি লবণ খাচ্ছি, লবণের বেনিফিট আপনি নিচ্ছেন না, ভ্যাট নিচ্ছেন না, আপনি ট্যাক্স নিচ্ছেন। আমি রাস্তায় চলতেছি, আমার রাস্তায় আমি গাড়ি চলতেছি, সেখান থেকে ট্যাক্স দিচ্ছেন না। আপনি তেল আনতেছেন বিদেশ থেকে আমদানি করে, আমি ক্রয় করতেছি, সেখান থেকে আপনি দিচ্ছেন না, আমাকে ট্যাক্স দিবেন না। তো এই ট্যাক্স ছাড়া এগুলোর যে আপনি অন্যায় অবিচার করেছেন, আমি ছবি নয় কোশ্চেন করতে চাই ইউনূস সরকারকে, আপনি একজন দুর্নীতির একটা সিঙ্গেল এক্সাম্পল দেখান যে তাদেরকে বিচারের সম্মুখীন করেছেন, যে কারণে জনগণ আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে বিচারের কথা বলছেন সেটাকে তারা কিন্তু ওই ক্যাঙ্গারো ট্রায়ালের মতো মনে করছে। কারণ আপনি ওইটার পাশাপাশি, আমি ওটাকে বাদ দিতে যাচ্ছি না, ওটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, তার সাথে দুর্নীতিটাকে গুরুত্ব দেন। আপনাকে কে বাধাগ্রস্ত করেছে? আপনি বিচারপতি হাইকোর্টে নিয়োগ করেছেন, আরো নিয়োগ করেন, নিয়োগ করে দক্ষ যারা এতদিন সূচিত ছিল, যারা সৎ, যারা অনেস্ট, যারা শেখ হাসিনা শুধু আওয়ামী লীগ করানোর দিকে তাদেরকে দূরে ছেড়ে ফেলেছে, তাদেরকে নিয়ে এসে আপনি দুর্নীতির বিচার এবং এই স্বৈরাচারের বিচার একসাথে সম্মুখীন করেন, জনগণকে বোঝান। আপনার পাশে যে উপদেষ্টা আছে তার পিএসরা কোটি কোটি টাকা মেরে চলে যাচ্ছে, আপনি তাদের বিরুদ্ধে একটা মামলা ইনিশিয়েট করেন নাই। আপনি কিভাবে মানুষকে ফ্যাসিস্টের বিরুদ্ধে মোকাবেলা করবেন? আপনি গণভোটের কথা বললে, গণভোটে তো আপনাকে দিবে না। হাসিনা সাহেব সঠিক বলেছেন, এই প্রশ্নগুলোকে জনগণ যখন ভোট দিতে যাবে খুঁজবে যে আমি যে গণভোটের জুলাই সনদকে ব্যবহার করে তোমরা কোটি কোটি টাকা হচ্ছে। যে ছেলে আসিফ মাহমুদ উপদেষ্টা যেদিনকে ডিবি অফিস থেকে বেরিয়েছিল, আমরা সকলে তার পায়ের স্যান্ডেলের অবস্থানটা দেখেন। আর এখন যখন ওই সেনা কর্মকর্তাদের সাথে, বড় বড় আমলাদের সাথে সে যে মুড নিয়ে হাঁটে, সে যে কেটস পড়ে, পড়তে কোনো আপত্তি নাই, কিন্তু একটা সমন্বয় থাকবে। রাজনীতি আমিও করি,
এখানে যারা হাসিনুর রহমান সাহেব এখানে একজন সচিব আছে, আমরাও দেশকে ভালোবাসি, কিন্তু আমাকে রাজনীতি করতে গেলে আমার সর্বপ্রথম সারেন্ডার করতে হবে, যে আমার যাই কিছু থাক না কেন একটা সাধারণ মানুষ যেভাবে লিড করে আমাকে লিড করতে হবে সেইভাবে। আগে যারা রাজনীতি করতেন তারা জীবনের সমস্ত কিছু বিলিয়ে দিয়েছেন। আপনি 75-এর আগে না, আপনি 70-এর আগে দেখেন যারা বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা নেতৃত্ব দিয়েছে, একটা পাঞ্জাবি ওইডে পরেই ঘুরতেছে, একটা স্যান্ডেল ওইডে পরেই ঘুরতেছে, তাদের চেহারার মধ্যে না খাওয়া একটা অবস্থা। আর আজকে যারা আপনি উপদেষ্টা হয়েছেন আপনাদের দিকে তাকানো যায় না। আপনি হঠাৎ করে যদি আপনি পরিবর্তন হন, আপনি সাধারণ মানুষের আস্থা বিশ্বাস কিভাবে নেবেন? আপনাকে কথাগুলো তো মেপে মেপে বলতে হবে, যেটা সাধারণ মানুষ আপনাকে বুঝে। ওই যে আবার বললাম যে এই দেশের মালিক যদি সাধারণ মানুষ হয়, নাগরিক হয়, সে যদি পাগল হয়, সে যদি ছাগল হয়, তাকে কিভাবে কনভিন্স করবেন সেই দিকে আপনাকে কর্ণপাত করতে হবে। জি আপা, আপনি তো নাহিদের কথা বলতেছেন, কিন্তু আসিফ আপনি তো আসিফের কথা বলতেছেন, মাহমুদের কথা বলতেছি, হ্যাঁ, কিন্তু নাহিদ নজরুলের কথা বলতেছি, আমি সকলের কথা বলতেছি। ওরা এত বেশি দুর্নীতি করছে, ওরা এখন সেফ এক্সিট খুঁজতেছে। এই যে সেফ এক্সিট খুঁজতেছে, ওনার একটা বলুক। আজকে এখানে উচিত ছিল, আপনার নেপালে ঘটে যাওয়া দেখলাম না, উনি কি বললেন, উনি ক্ষমতা নিয়ে প্রথমে ইলেকশন ডিক্লেয়ার করেছেন। আপনাকে তো বুঝতে হবে যে এই দেশকে যদি আপনি ফ্যাসিস্টের বিচার করতে চান, ফ্যাসিস্ট যে ভালো কাজগুলো করেছে তার চেয়ে 100% এক্সেলারেটিং আপনাকে ভালো কাজ করতে হবে। আর যে খারাপ কাজগুলো করেছে সেটা জনগণের মুখে এনে তারগুলো বিচার করতে হবে। তখনই তো জনগণ আপনার উপর আশ্বস্ত হবে, বিশ্বস্ত হবে, নির্ভর করবে। আজকে যদি এই ফ্যাসিস্ট কোনো ক্রমে আসে, এই হাসিনুর রহমান সাহেব আমি এই আমল জেল কাটছে, আমলে আমাদেরকে অপেন গুলি করে মেরে ফেলবে, অপেন গুলি করে মেরে ফেলবে। এখন আমি সত্য কথা বলি, আমি আওয়ামী লীগ করতাম, 7 জানুয়ারি আমি ঘোষণা দিয়ে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছি। আমি 4 আগস্টে সুপ্রিম কোর্টে বসে বলেছি সমস্ত কোর্ট কাছারি খারিজ করে দেন। আমার বিরুদ্ধে কন্টেম্প্ট হয়ে গেছে, দিনের পর দিন বিচার হয়েছে।